3 বাজে শুরু করে দিই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। দেখেন, আমরা হচ্ছে শর্ট রিপোর্ট শেষ করছিলাম, আমরা লং রিপোর্ট শুরু করছিলাম যে লং রিপোর্টে কি কি থাকবে, লং রিপোর্ট কখন লিখতে হবে। তো দেখেন যে লং রিপোর্টটা কি ছিল, যে এক্সটেনশন অফ এ শর্ট রিপোর্ট, মানে শর্ট রিপোর্টেরই আরেকটা বিস্তারিত ভার্সন হচ্ছে লং রিপোর্ট। ঠিক আছে, ইনভলভ গ্রেটার লেন্থ এন্ড ডেপথ অফ ডিসকাশন অফ মোর কমপ্লেক্স প্রবলেম। মানে হচ্ছে যে প্রবলেম গুলো হচ্ছে অতিরিক্ত কমপ্লিকেটেড বা অতিরিক্ত জটিল টাইপের সমস্যা, এই ধরনের প্রবলেম গুলোর ক্ষেত্রে শর্ট রিপোর্ট না ইউজ করে বা শর্ট রিপোর্ট সাবমিট না করে লং রিপোর্ট সাবমিট করতে হবে, যেখানে হচ্ছে প্রবলেমটা নিয়ে আরো বিস্তারিত এবং আরো গভীর পর্যালোচনা করা হবে শর্ট রিপোর্টের তুলনায়। রিকোয়ার্স মোর প্রিলিমিনারি কালেক্টিং, সর্টিং, ইন্টারপ্রেটিং, রাইটিং, এডিটিং এন্ড ক্রিয়েশন অফ ভিজুয়ালস দেন শর্ট রিপোর্ট। মানে শর্ট রিপোর্টের জন্য আপনার তেমন কোনো ডাটা কালেকশন নাই, তেমন কোনো সর্টিং মানে জিনিসপত্র গোছানোর ব্যাপার স্যাপার নাই, আর লিখতে হবে কম, কারেকশন কম করতে হবে, ক্রিয়েশন অফ ভিজুয়ালস যদি কোনো গ্রাফ থাকে টেবিল থাকে এগুলা শর্ট রিপোর্টে তেমন একটা থাকবে না। বাট লং রিপোর্টের ক্ষেত্রে আপনার প্রিলিমিনারি ডাটা কালেকশন, সর্টিং, ইন্টারপ্রিটিং, রাইটিং, তারপর হচ্ছে যদি কোনো গ্রাফিক্যাল এইড থাকে, মনে করেন একটা গ্রাফ আছে, একটা ডায়াগ্রাম আছে, একটা ফিগার আছে, এই জিনিসগুলো আগে থেকে হচ্ছে সুন্দরভাবে প্রিপেয়ার করে তারপর লং রিপোর্টটা লেখা শুরু করতে হবে। মিক্স অফ ইনফরমেটিভ এন্ড পারসুয়েসিভ ইনফরমেশন, আমরা দেখছিলাম যে আমাদের শর্ট রিপোর্টের মধ্যে লাস্টের দিকে হচ্ছে মেমোরেন্ডাম রিপোর্টের মধ্যে মনে হয় দুইটা ক্লাসিফিকেশন ছিল, যে ইনফরমেশনাল আর ইন্টারপ্রিটেটিভ, আলাদা আলাদা দুইটা ক্লাসিফিকেশন ছিল। বাট লং রিপোর্টে আপনার ইনফরমেশনও থাকতে পারে এবং পারসুয়েশন, মানে আপনি কোনো কিছু ইন্টারপ্রেটও করতে পারেন। আপনার তথ্য এবং কোনো কিছু অনুমান করা, দুইটাই লং রিপোর্টে আপনি একসাথে নিয়ে আসতে পারেন, দুইটা জিনিসই। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি লং রিপোর্টে কি কি থাকতে পারে না থাকতে পারে। তো একটা লং রিপোর্টের স্ট্রাকচার তিনটা ভাগে ভাগ করতে পারেন একটা লং রিপোর্টকে আপনি। আমরা কিভাবে প্রপোজাল লিখতে হয় আমরা দেখছিলাম, একটা প্রপোজালেও তিনটা পার্ট ছিল, প্রপোজালের মতোই লং রিপোর্টকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রিপারেটরি পার্ট বা ইন্ট্রোডাক্টরি পার্ট, মেইন বডি বা মেইন রিপোর্ট যেটা, আর হচ্ছে ব্যাক ম্যাটার। তো ব্যাক ম্যাটারটাকে আমরা কম্পেয়ার করতে পারি সাপ্লিমেন্টারি পার্টের সাথে। ঠিক আছে, লাস্টের দিকে আপনার পুরো রিপোর্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য অতিরিক্ত যে এডিশনাল গ্রাফ বা যদি কোনো ম্যাপ থাকে বা যদি কোনো রেফারেন্স ডকুমেন্ট থাকে, মানে আপনার মেইন ডকুমেন্টের অংশ না, আপনার মেইন ডকুমেন্টটাকে সাপোর্ট করতেছে এরকম যে এডিশনাল ডকুমেন্ট গুলো আছে, এগুলো আসবে হচ্ছে এই ব্যাক ম্যাটারের মধ্যে। ঠিক আছে, মানে পিছনে আপনি অ্যাড করবেন। আচ্ছা, আজকে আমরা শুরু করতেছি স্ট্রাকচার অফ এ লং রিপোর্ট। ঠিক আছে, তো আমরা দেখছি যে একটা লং রিপোর্টের স্ট্রাকচারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রিফেটরি পার্ট, মেইন বডি, আর হচ্ছে গিয়ে সাপ্লিমেন্টারি পার্ট বা ব্যাক ম্যাটার। তো দেখেন যে একটা লং রিপোর্টের এই প্রিফেটরি পার্টের মধ্যে কি কি আসবে, আমরা দেখার চেষ্টা করি যে প্রিফেটরি পার্টের মধ্যে প্রথমেই আসবে হচ্ছে কভার। ঠিক আছে, যে মেইন মানে আপনার রিপোর্টের লং রিপোর্টের একটা কি থাকবে, একটা কভার থাকবে। আপনারা যে গল্পের বই পড়েন, গল্পের বইয়ের উপর একটা কি থাকে, একটা কভার পেজ থাকে না? অবশ্যই একটা কভার পেজ থাকে। তো আপনার রিপোর্টের মধ্যে একটা কভার পেজ থাকবে, যে কভার পেজে শুধুমাত্র রিপোর্টের টাইটেলটা লেখা থাকবে। ঠিক আছে, টাইটেলটা আপনি লিখে দিবেন, আর তেমন কিছু থাকবে না। এরপর থাকবে হচ্ছে ফ্রন্ট স্পিচ। ফ্রন্ট স্পিচ মানে হচ্ছে আপনার রিপোর্টের মানে গল্পের বইয়ে দেখবেন যে মেইন কভার পেজের ভিতরে আপনার কিছুটা ইনফরমেশন বা কে লিখছে, কার জন্য, মানে কাউকে উৎসর্গ করে, মানে কিছু নর্মাল কথাবার্তা লেখা থাকে একটু ইন ডিটেইলে। ঠিক আছে, তো এই মেইন টাইটেলের ভিতরে হচ্ছে এরকম আরেকটা ইন্টারনাল টাইটেল ইউজ করতে হবে, যেটাকে বলা হচ্ছে ফ্রন্ট স্পেস, যেখানে আপনি মেইন টাইটেল, রিপোর্টটা কার বরাবর সাবমিট করতেছেন, রিপোর্টটা কে সাবমিট করতেছে, এই কথাবার্তাগুলো লেখা থাকবে কোথায়, ফ্রন্ট স্পেসে। তারপর থাকবে হচ্ছে কপিরাইট নোটিশ। কপিরাইট নোটিশের মধ্যে কি থাকবে, যে আপনি রিপোর্টটা কারো কাছ থেকে চুরি করেন নাই, আপনি প্ল্যাগারিজম করেন নাই, প্ল্যাগারিজম মানে হচ্ছে কোনোখান থেকে কপি পেস্ট করেন নাই। ঠিক আছে, এবং আপনার রিপোর্টের কোনো অংশ হচ্ছে আপনাকে ক্রেডিট দেওয়া ব্যতীত কেউ ইউজ করতে পারবে না, এরকম একটা কপিরাইট নোটিশ দেওয়া থাকতে হবে এই ফ্রন্ট স্পেসের পরে। তারপর যেটা থাকবে দেখেন যে ফরওয়ার্ডিং লেটার বা ট্রান্সমিটার লেটার। আপনারা যখন চাকরির সিভি মানে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন তো অনেক জায়গায় আপনাকে সিভি পাঠাইতে হবে। তো দেখবেন যে অনেক জায়গায় বলবে যে সিভির সাথে একটা কভার লেটার দিতে হয়। এই কভার লেটারটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মতো, আপনি যে সিভিটা দিচ্ছেন এই সিভিটাকে সাপোর্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশন লেটার দিতে হয়, যে স্যার আমি অমুক,
আমি অমুক জায়গা থেকে পাস করছি, আমি আপনাদের কোম্পানির একটা জব সার্কুলার দেখছি অমুক মানে ডেইলি নিউজ পেপারে বা অমুক জায়গায় দেখছি, তো দেখে মনে হয়েছে যে আপনার কোম্পানির যে জবের ভ্যাকেন্সিটা আছে তার জন্য আমি একদম সুইটেবল ক্যান্ডিডেট, তো আমাকে যদি আপনি ইন্টারভিউ সুযোগ দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো বা চিরবাধিত থাকবো, ইতি আপনার একান্ত অনুগত অমুক অমুক অমুক। এরকম একটা কভার লেটার লিখতে হয়। তো রিপোর্টের ক্ষেত্রে এরকম একটা ফরওয়ার্ডিং লেটার বা কভার লেটার বা ট্রান্সমিটার লেটার লিখতে হবে, যেটার মাধ্যমে কি আপনি রিপোর্টটা পাঠাচ্ছেন বা রিপোর্টটা ফরওয়ার্ড করতেছেন। ঠিক আছে? কোনো কিছু ফরওয়ার্ড করা মানে কি, মনে করেন আমার কাছে আপনার একটা অ্যাপ্লিকেশন দিলেন বা সিভিল ডিপার্টমেন্টের কাছে আপনার একটা অ্যাপ্লিকেশন দিলেন যে স্কলারশিপের জন্য, আমাদের কাজ কি একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে অ্যাপ্লিকেশনটা ভিসি স্যারের কাছে বা রেজিস্ট্রার স্যারের কাছে পাঠানো। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে প্রিফেস। প্রিফেসে কি থাকতে পারে? প্রিফেসে হচ্ছে দেখবেন অনেক সময় গল্পের বইতে মানে শুরুতে হচ্ছে পুরো গল্পটা সম্পর্কে একটা সামারি দেয়া থাকে, যে মানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন, একটা শর্ট ইন্ট্রোডাকশন টাইপের কথাবার্তা বলা থাকে। প্রিফেসটা হচ্ছে পুরো গল্পের একটা শর্ট ইন্ট্রোডাকশন। এরপর দেখেন একনলেজমেন্ট। আপনি যে রিপোর্টটা লিখছেন, রিপোর্টটা লেখার সময় আপনি যাদের হেল্প নিছেন, যারা আপনাকে সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে একটা থ্যাংক ইউ দেওয়া লাগে, একনলেজ করতে হয়। ঠিক আছে? তাদের যে কন্ট্রিবিউশন আপনার রিপোর্টে, তো তাদেরকে একনলেজ করতে হয়। তো এই জন্য আরেকটা পার্ট অ্যাড করতে হবে বা আরেকটা জিনিস লিখতে হবে একনলেজমেন্ট। যে দেখবেন আপনারা যখন থিসিস লিখবেন তখন আপনাদের একটা পার্ট লিখতে হবে একনলেজমেন্ট, যে আপনি থিসিসটা করার সময় কে কে আপনার পাশে ছিল, কারা আপনাকে সাপোর্ট দিছে, কারা আপনাকে হেল্প করছে, এই কথাবার্তাগুলো আসবে কোথায়? একনলেজমেন্টের ভিতরে আসবে। টেবিল অফ কন্টেন্ট। তো আপনার রিপোর্টের মধ্যে কি কি আছে এটা একটা টেবিল ইউজ করতে হবে। একটা টেবিলের মধ্যে সামারি আকারে জিনিসগুলো লিখতে হবে যে 2.1 এটা হচ্ছে আমার মেথোডোলজি, এটা আছে পেজ নাম্বার 16-তে, এরকম মানে আপনাকে হচ্ছে সবকিছু বলে দিতে হবে যে কোন পেজে কি আছে, একটা টেবিল অফ কন্টেন্ট ইউজ করতে হবে। তারপর দেখেন যে লিস্ট অফ ইলাস্ট্রেশন। আপনি যত জায়গায় শর্ট ফর্ম ইউজ করছেন, মনে করেন আপনি আপনার রিপোর্টের কোথাও বায়োস্ট লিখছেন, এখন বায়োস্টের মানে তো অনেকে নাও জানতে পারে। তো বায়োস্ট মানে যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটা আপনাকে হচ্ছে ওই যে লিস্ট অফ ইলাস্ট্রেশন একটা লিস্ট করে দিতে হবে। আপনি যত জায়গায় অ্যাব্রিভিয়েশন ইউজ করছেন বা কোনো বড় মানে ওয়ার্ডের শর্ট ফর্ম ইউজ করছেন, মনে করেন সিই, সিই মানে যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ঠিক আছে? আমাদেরকে এটা ওই লিস্ট অফ ইলাস্ট্রেশনের মধ্যে এভাবে যত জায়গায় আমি যতগুলো শর্ট ফর্ম ইউজ করছি সবগুলার পূর্ণ রূপ আমাকে দিয়ে দিতে হবে লিস্ট অফ ইলাস্ট্রেশনের মধ্যে। আচ্ছা, আর লিস্ট অফ ইলাস্ট্রেশনের পরে কি আসবে? অ্যাবস্ট্রাক্ট এন্ড এক্সিকিউটিভ সামারি, যেটা হচ্ছে আপনার পুরো রিপোর্টের একটা সামারি। ঠিক আছে? বা সারমর্ম যেটাকে আমরা বলি। এবং আমি বলছিলাম যে এই অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে কোন ফরম্যাটে? ইমরাদ ফরম্যাটে। ইমরাদ ফরম্যাট মনে আছে যে ইমরাদের আই কি ছিল? ইমরাদের আই ছিল ইন্ট্রোডাকশন, এম ছিল মেথোডোলজি, আর ছিল রেজাল্ট, ছোট হাতের এ মানে হচ্ছে এন্ড, আর ডি ছিল কি ডিসকাশন। আপনি আপনার অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারিটা এমন ভাবে লিখবেন যে ওটার মধ্যে ইন্ট্রোডাকশনের কথাবার্তাও থাকবে, আপনি কোন মেথডে কাজটা করছেন মেথোডোলজিও থাকবে, আপনি কাজের পরে কি রেজাল্ট পাইছেন রেজাল্টটা নিয়ে অ্যানালিসিস করতে হবে, এবং লাস্টে আপনাকে পুরো জিনিসটার উপর একটা ডিসকাশন প্রেজেন্ট করতে হবে। তাহলে প্রিফেটরি পার্টে কি কি থাকবে? এই যে কভার, ফ্রন্টিসপিস, কপিরাইট নোটিস, ফরওয়ার্ডিং লেটার, প্রিফেস, অ্যাকনলেজমেন্ট, টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ ইলাস্ট্রেশন, অ্যাবস্ট্রাক্ট এন্ড এক্সিকিউটিভ সামারি, কি কি থাকবে মানে জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন আমাদের প্রিপারেটরি পার্টের পরে মাঝখানের অংশটা কি? মেইন বডি। ঠিক আছে? তো মেইন বডির মধ্যে দেখেন কি থাকবে? ইন্ট্রোডাকশন, সেকশন অর সেপারেট চ্যাপ্টার। আপনি চাইলে এই মেইন বডির যে ইন্ট্রোডাকশনটা, এটা হচ্ছে মানে আপনি চাইলে মেইন বডিটা একটা চ্যাপ্টারের মধ্যে রাখতে পারেন, মানে মেইন বডিটা একটা চ্যাপ্টার, অথবা ইন্ট্রোডাকশনটা আলাদা একটা চ্যাপ্টার হইতে পারে। নরমালি আপনারা যখন থিসিস লিখবেন তখন দেখবেন যে ইন্ট্রোডাকশন একটা আলাদা চ্যাপ্টারই হয়। ঠিক আছে? চ্যাপ্টার 1 হচ্ছে একটা মানে থিসিসের শুরুতে দেখবেন এই যে প্রিফেটরি পার্টের মধ্যে যা যা বলছি, মেইন কভার, ফ্রন্টিসপিস, তারপর হচ্ছে একনলেজমেন্ট, তারপর কি ছিল? কপিরাইট নোটিস, তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশনস বা লিস্ট অফ ইলাস্ট্রেশনস, এক্সিকিউটিভ সামারি, অ্যাবস্ট্রাক্ট, সবকিছু হচ্ছে দেখবেন থিসিসের মধ্যে লিখতে হবে, কারণ থিসিস হচ্ছে এক ধরনের কি লং রিপোর্ট। আপনি আপনার থিসিসটাকে একটা লং রিপোর্টের সাথে কম্পেয়ার করতে পারেন। তো যখন আপনি থিসিসের মেইন বডি লিখবেন বা রিপোর্ট একটা লং রিপোর্টের মেইন বডি লিখবেন, আপনার মেইন বডিটার মধ্যে এই চারটা জিনিস থাকবে: ইন্ট্রোডাকশন, ডিসকাশন, কনক্লুশন, রিকমেন্ডেশন। প্রত্যেকটাতে আপনি চাইলে মনে করেন ইন্ট্রোডাকশন, ডিসকাশন, কনক্লুশন, রিকমেন্ডেশন এই চারটা মিলায় আপনি একটা সিঙ্গেল চ্যাপ্টারও তৈরি করতে পারতেন। বাট নর্মাল প্র্যাকটিস হচ্ছে ইন্ট্রোডাকশন একটা আলাদা চ্যাপ্টার হয়, এটার মধ্যে অনেকগুলা সাব ডিভিশন থাকে। যে মনে করেন চ্যাপ্টার 1 এভাবে থাকে যে যে একটু দেখাই,
চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তো দেখবেন যে ইন্ট্রোডাকশনের ভিতরে আবার এরকম 1.1 মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট অফ দ্য প্রবলেম, 1.2 1.2 এর মধ্যে মনে করেন যে স্কোপ অফ দ্য স্টাডি, এরকম অনেক কিছু থাকে, ঠিক আছে? এরকম হচ্ছে আপনার একটা চ্যাপ্টারের ভিতরে অনেকগুলো সেকশন থাকতে পারে, অনেকগুলো হেডিং থাকতে পারে, অনেকগুলো সাব হেডিং থাকতে পারে। একইভাবে ইন্ট্রোডাকশনের পরে আপনাকে ডিসকাশন অর টেক্সট, মানে আপনি প্রবলেমটা নিয়ে, যেই প্রবলেমটার জন্য রিপোর্টটা লিখছেন ওই প্রবলেমটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। এবং এটাও কি ডিভাইডেড ইনটু চ্যাপ্টার, সেকশন অর সাবসেকশন। এই ডিসকাশনটাও আপনি চাইলে একটা আলাদা চ্যাপ্টার ইউজ করতে পারেন এবং এটা অনেকগুলো সেকশন সাবসেকশনে বিভক্ত থাকতে পারে। একইভাবে কনক্লুশন, আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে মেইন কথাবার্তা লিখলেন, ডিসকাশনের মধ্যে আলোচনা করলেন পুরো জিনিসটা নিয়ে, তারপর তো আপনাকে একটা কনক্লুশন আসতে হবে, আপনি আলোচনা করে বা রিসার্চ করে কি পাইছেন, ঠিক আছে? তো কনক্লুশনটাও একটা আলাদা সেকশন বা একটা আলাদা চ্যাপ্টার হইতে পারে। মানে একটা চ্যাপ্টারের অংশ, সেকশন হচ্ছে কি একটা চ্যাপ্টারের একটা অংশ, আর সেপারেট চ্যাপ্টার তো মানে বুঝতেছি যে একটা পুরো আলাদা একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 1 মনে করেন ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 হচ্ছে ডিসকাশন, চ্যাপ্টার 3 হচ্ছে কনক্লুশন, চ্যাপ্টার 4 হচ্ছে কি রিকমেন্ডেশন হইতে পারে। তো নরমালি আমরা যে দেখি যে এই রিকমেন্ডেশন গুলো হচ্ছে কনক্লুশনের মধ্যেই নিয়ে আসে। থিসিসে যখন লিখবেন তখন দেখবেন যে রিকমেন্ডেশনটা একটা আলাদা চ্যাপ্টার করে না, এটাকে মানে মেইনলি হচ্ছে এই কনক্লুশনের উপর বেস করে কিছু রিকমেন্ডেশন দেওয়া হয়। মনে করেন আপনি কনক্লুশনের মধ্যে পাইছেন যে আপনার ল্যাবরেটরিতে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কম আসার কারণ হচ্ছে কি পানির পরিমাণ সঠিক পরিমাণে দেওয়া হয় নাই, কোর্স এগ্রিগেটের পরিমাণ বেশি ছিল, ফাইন এগ্রিগেটের পরিমাণ কম ছিল। আপনি এরকম মানে কনক্লুশনের মধ্যে পুরো জিনিসটাকে সামারি করলেন। এবার রিকমেন্ডেশন আপনাকে বলতে হবে যে এই প্রবলেমগুলা, যে প্রবলেমগুলো আপনি সামারি করছেন, এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য কি কি সলিউশন হইতে পারে। আপনি বললেন যে প্রপার মিক্সিং অফ কনক্রিট, তারপর কোয়ালিটি কন্ট্রোল ডিউরিং দা মিক্সচার, এরকম আপনি আপনার রিকমেন্ডেশন গুলো বলে দিলেন যে কি করলে এই প্রবলেমগুলা ভবিষ্যতে আর কখনো হবে না, ঠিক আছে? তাহলে মানে বুঝতে পারলাম যে মেইন বডির মধ্যে ফার্স্টে থাকবে ইন্ট্রোডাকশন, তারপর থাকবে ডিসকাশন, তারপর থাকবে কনক্লুশন, আর সবার লাস্টে থাকবে কি রিকমেন্ডেশন। আচ্ছা, তাহলে আমাদের প্রিপারেটরি পার্টও গেল। প্রিপারেটরি পার্টের মধ্যে কি কি ছিল বলেন তো? কভার ছিল, ফ্রন্ট স্পিচ ছিল, তারপরে কি ছিল, কপিরাইট নোটিশ ছিল, তারপরে কি ছিল, কপিরাইট নোটিশের পরে কি ছিল? স্যার ফরওয়ার্ডিং লেটার। ফরওয়ার্ডিং লেটার বা ট্রান্সমিটার লেটার ছিল। তারপর ছিল কি লিস্ট অফ প্রিফেস প্রিফেস ছিল, প্রিফেস। প্রিফেসের পরে ছিল লিস্ট অফ টেবিল, লিস্ট অফ অ্যাকনলেজ ছিল স্যার, অ্যাকনলেজমেন্ট ছিল। একনলেজমেন্ট ছিল, হ্যাঁ একটা একনলেজমেন্ট ছিল, ওটা ভুলে গেছি। একনলেজমেন্টটা মনে প্রিফেসের পরে ছিল বা আগে ছিল আমার মনে নাই। প্রিফেসে পড়ে স্যার। প্রিফেসের পরে ছিল একনলেজমেন্ট। তারপর লিস্ট অফ ইলাস্ট্রেশনের পরে কি ছিল? স্যার লিস্ট অফ কনস্ট্যান্ট। লিস্ট অফ কন্টেন্ট তো ছিল লিস্ট অফ ইলাস্ট্রেশনের আগে। লিস্ট অফ জি স্যার। টেবিল, লিস্ট অফ একদম কন্টেন্ট, লাস্টে ছিল লিস্ট অফ স্যার ইলাস্ট্রেশন, স্যার একদম লাস্টে ছিল অ্যাবস্ট্রাক্ট এন্ড এক্সিকিউটিভ সামারি। অ্যাবস্ট্রাক্ট এন্ড এক্সিকিউটিভ সামারি, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ছিল লাস্টে। তো আমাদের একটা রিপোর্টের প্রিপারেটরি পার্ট গেল। আর রিপোর্টের বডির মধ্যে কি কি আসলো? ইন্ট্রোডাকশন আসলো, ইন্ট্রো লিখলাম শুধু, ডিসকাশন আসলো, কনক্লুশন আর রিকমেন্ডেশন। আসলো, রিকমেন্ডেশন আসলো। তো কি বললাম যে এই চারটা জিনিস আপনি একটা চ্যাপ্টারের মধ্যে আলাদা আলাদা সেকশন হিসেবেও লিখতে পারেন, অথবা চারটার জন্য চারটা আলাদা আলাদা চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার 1, ডিসকাশন চ্যাপ্টার 2, কনক্লুশন চ্যাপ্টার 3, রিকমেন্ডেশন চ্যাপ্টার 4, এরকম আলাদা আলাদা চ্যাপ্টারও করতে পারেন। যখন থিসিস লিখবেন তখন দেখবেন যে এর প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা একটা চ্যাপ্টার হয়, ঠিক আছে? একই চ্যাপ্টারের মধ্যে এতগুলা জিনিস আনে না, প্রত্যেকটা এরকম ইন্ট্রোডাকশনের জন্য আলাদা চ্যাপ্টার, ডিসকাশনের জন্য আলাদা চ্যাপ্টার, কনক্লুশনের জন্য আলাদা চ্যাপ্টার, রিকমেন্ডেশনের জন্য আলাদা চ্যাপ্টার থাকে। নরমালি রিকমেন্ডেশনের জন্য আলাদা চ্যাপ্টার থাকে না, বাট মানে আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, এবার দেখেন যে ব্যাক ম্যাটার বা সাপ্লিমেন্টারি পার্টের মধ্যে কি কি আসবে। অ্যাপেন্ডিসেস, আপনার কাছে যদি কোনো মানে সাপোর্টিং ডকুমেন্ট থাকে, কোনো টেবিল থাকে, কোনো গ্রাফ থাকে, কোনো ম্যাপ থাকে, যেটা আপনার মেইন রিপোর্টটাকে সাপোর্ট দিবে অ্যাজ এন অ্যাপেন্ডিক্স, ওইটা আপনাকে রিপোর্টের লাস্টে অ্যাটাচ করতে হবে। লিস্ট অফ রেফারেন্সেস, আচ্ছা দেখেন লিস্ট অফ রেফারেন্সেস আর লিস্ট অফ মানে বিবলিওগ্রাফি, এই দুইটা হচ্ছে মানে মোরলেস হচ্ছে সেম জিনিস। এই বিবলিওগ্রাফিটা কি জিনিস? এই বিবলিওগ্রাফি বা লিস্ট অফ রেফারেন্স হচ্ছে আপনি যখন আপনার রিপোর্টটা লিখছেন, আপনার রিপোর্টটা লেখার সময় আপনি তো এরকম অনেক সোর্স থেকে ইনফরমেশন নিছেন। সাপোজ আপনি বিআইডব্লিউটি, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, ওদের ওয়েবসাইট থেকে হচ্ছে কিছু ইনফরমেশন নিছেন। আপনি ডিওএস, ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে কিছু ইনফরমেশন নিছেন।
আপনি এসিআই এর একটা পেপার পড়ে ওইখান থেকে কিছু ইনফরমেশন নিছেন, আপনি যেই জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আপনার রিপোর্টে ইউজ করছেন ওই জায়গাগুলা মানে আপনার লিংক বা ওই জায়গাগুলোর রেফারেন্স আপনাকে বিবলিওগ্রাফির মধ্যে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? নাহলে ওরা আপনার বিরুদ্ধে চাইলে মামলা করতে পারে যে তুমি আমাদের রিপোর্ট থেকে বা আমাদের পেপার থেকে একটা মানে কি বলবো একটা লাইন ইউজ করছো বাট মানে তুমি আমাদেরকে কোনো ক্রেডিট দাও নাই, ঠিক আছে? তো আপনার বিরুদ্ধে ওরা মামলা করতে পারে চাইলে। আচ্ছা, গ্লোসারি দেখেন, গ্লোসারি মানে হচ্ছে শব্দ টিকা বা শব্দকোষ। মানে আপনার এই রিপোর্টের মধ্যে যদি কোনো টেকনিক্যাল টার্ম থেকে থাকে যে টার্মগুলোর মানে হচ্ছে সাধারণ মানুষ বুঝবে না, তারা যেন আপনার রিপোর্টটা পড়ে সহজেই বুঝতে পারে ওই জন্য রিপোর্টের মধ্যে টেকনিক্যাল টার্মগুলো যতগুলো টেকনিক্যাল টার্ম আছে সবগুলো রিপোর্টের লাস্টে একসাথে সিরিয়াল করে অ্যাড করে ওগুলোর মিনিং আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আমার কম্প্রেসিভ স্ট্রেংথ মানে হচ্ছে কংক্রিট কতটুকু চাপ নিতে পারে, টেনসাইল স্ট্রেংথ মানে হচ্ছে কতটুকু টান সহ্য করতে পারে। মানে টেকনিক্যাল টার্ম যেগুলো ইউজ করবেন এগুলোর ব্যাখ্যা দিয়ে দিতে হবে আপনাকে গ্লোসারি বা শব্দ টিকা বা শব্দকোষের মধ্যে, ঠিক আছে? আর সবার লাস্টে থাকবে হচ্ছে ইন্ডেক্স। মনে করেন এ দিয়ে যেই অ্যালফাবেট গুলা বা যে টেকনিক্যাল টার্ম গুলো আছে ওই টার্ম গুলো একটা লিস্ট এবং কোনটার মানে কি, বি দিয়ে যে টেকনিক্যাল টার্ম গুলো আছে ওই টার্ম গুলার একটা লিস্ট কোনটার মানে কি, এরকম একটা ইন্ডেক্স আপনাকে বানাইতে হবে যেন আপনার রিপোর্টটা পড়তে পড়তে কেউ যদি একটা পার্টিকুলার ওয়ার্ডের মানে না বুঝে সে যেন রিপোর্টের লাস্টে গিয়ে ওই ওয়ার্ডটা খুঁজে পায় এবং ওই ওয়ার্ডের একটা মিনিং সে জানতে পারে। এটাই হচ্ছে আমার কার কাজ, এটাই হচ্ছে আমার ইন্ডেক্সের কাজ। ওকে, তাহলে কি একটা লং রিপোর্টের প্রিপারেটরি পার্টের মধ্যে কি আসবে, বডির মধ্যে কি আসবে, ব্যাক ম্যাটারের মধ্যে কি আসবে, ইচ এন্ড এভরিথিং বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি পারেন নাই কোনটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই সাইডটা আমরা আগেই দেখছি যে লং রিপোর্ট হচ্ছে এক্সপানশন অফ শর্ট রিপোর্ট, গ্রেটার লেন্থ, মোর কালেক্টিং, সর্টিং, ইন্টারপ্রিটিং, রাইটিং, মোর অফ ইনফরমেটিভ এন্ড পারসুয়েসিভ। এই সাইডটা আমরা দেখে ফেলছি, এটা আবার রিপিট হইছে, এখন আর দেখতেছি না। দেখেন, প্রিপারেটরি স্টেপস অফ এ লং রিপোর্ট। একটা লং রিপোর্ট লেখার সময় আপনাকে কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে। মানে রিপোর্টটা লেখা শুরু করার আগেই আপনাকে কিছু ব্যাপারে কেয়ারফুল হইতে হবে বা কিছু জিনিস নিয়ে চিন্তা করতে হবে। জিনিসগুলো কি? রেকগনাইজ ক্লিয়ারলি ইস্যুস, প্রবলেমস, পারপাস, স্কোপ অফ রিপোর্ট। মানে কি সমস্যা বা কি ইস্যুতে রিপোর্টটা আপনি লিখতেছেন এই ইস্যুটা আপনাকে ভালো মতো আগে থেকে বুঝতে হবে এবং আসলে সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা ওয়েল ডিফাইন্ড হইতে হবে। সমস্যাটা সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা থাকতে হবে, কারণ যদি কোনো সমস্যা সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা নাই থাকে তাহলে আপনি সমস্যাটা সলিউশন কিভাবে করবেন? পারপোজ, কোন উদ্দেশ্যে আপনি রিপোর্টটা লিখতেছেন, এবং স্কোপ অফ দ্য রিপোর্ট, মানে কোন জায়গায় আপনি রিপোর্টে কোথায় কোথায় আপনি এমফাসাইজ করতে পারবেন এবং কোন জিনিসগুলো আপনার পক্ষে এমফাসাইজ করা সম্ভব না আপনাকে বলে দিতে হবে। আপনাকে আপনার একটা স্কোপ বলতে হবে যে কোথায় আসলে কাজ করার স্কোপ আছে, কোথায় আসলে কাজ করার স্কোপ নাই, ঠিক আছে? তারপর দেখেন যে রিয়েলাইজ হু ইউ রিডার্স উইল বি। আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আপনার এই রিপোর্টটা পড়বে কারা। এটা কি কোম্পানির হায়ার অথরিটি পড়বে নাকি আপনার মানে জুনিয়র লেভেলের যারা স্টাফ আছে তারা পড়বে? তো ওইটার উপর বেস করে আপনাকে রিপোর্টটা লিখতে হবে। সো রিপোর্টটা লেখা শুরু করার আগে আপনাকে জানতে হবে যে এই রিপোর্টটা পড়বে কারা বা হু উইল বি দ্য রিডার্স অফ দিস রিপোর্ট, ঠিক আছে? গেট এন আইডিয়া অফ সোর্সেস অফ ইনফরমেশন। আপনি কোন কোন জায়গা থেকে তথ্য কালেক্ট করবেন তার একটা আইডিয়া আপনার থাকা লাগবে। যে সাপোজ আমি রোড অ্যাক্সিডেন্টের ডাটা কালেক্ট করব, তো রোড অ্যাক্সিডেন্ট ডাটা আমি কালেক্ট করতে পারি থানা বা পুলিশ থেকে বা এআরআই, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট থেকে, ঠিক আছে? তার মানে ইনফরমেশন সোর্স কি আছে আপনার কাছে বা কোত্থেকে ইনফরমেশন কালেক্ট করবেন তার একটা প্রপার আইডিয়া, মানে প্রপার আইডিয়া হচ্ছে রিপোর্ট শুরু করার আগে আপনার থাকতে হবে। আন্ডারস্ট্যান্ড ওয়েন দ্য রিপোর্ট নিডস টু বি কমপ্লিটেড। রিপোর্ট সাবমিট করার ডেডলাইন, আপনার হাতে কি রিপোর্টটা লেখার জন্য 1 মাস সময় আছে নাকি 1 সপ্তাহ সময় আছে নাকি 1 দিন সময় আছে? তো এই ডেডলাইনটা আপনার জানতে হবে এবং ওই অনুযায়ী আপনার কাজের গতি বাড়াইতে হইতে পারে, কমানো লাগতে পারে, ঠিক আছে? রিকগনাইজ ফাইন্যান্সিয়াল এন্ড টাইম কনস্ট্রেইন। আপনার যদি রিপোর্টটা লিখতে গিয়ে কোনো রকমের আর্থিক সমস্যা হয় বা আপনার টাকা লাগবে, আপনি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করবেন, আপনার হচ্ছে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার জন্য কনক্রিট লাগবে, কনক্রিট বানাইতে হলে সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে, কোর্স এগ্রিগেট লাগবে, ফাইন এগ্রিগেট লাগবে, এগুলা কিন্তু তো অবশ্যই টাকা পয়সা লাগবে। তো আপনার এরকম যদি কোনো একটা রিপোর্ট লিখতে গিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে হয় বা কোনো ধরনের টাকা পয়সা খরচ হয় তাহলে কি পরিমাণ টাকা লাগবে ওটা একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও দেওয়া লাগবে এবং টাইম কনস্ট্রেইন, মানে কি সময়ের মধ্যে আপনাকে হচ্ছে কাজটা শেষ করতে হবে। আপনার কোনো টাইম কনস্ট্রেইন আছে কিনা যে তোমাকে 2 দিনের মধ্যে কাজটা জমা দিতে হবে, তোমাকে 3 দিনের মধ্যে কাজটা জমা দিতে হবে, এবং যদি টাইম কনস্ট্রেইন থেকে থাকে ওইটাও আপনাকে বুঝতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে একটা লং রিপোর্ট শুরু করার আগে আমাদেরকে এই জিনিসগুলো গুছায় নিতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে একটা লং রিপোর্ট লেখার 4টা স্টেপ আছে, ঠিক আছে? প্রথম স্টেপে কি করব দেখেন, ডিফাইন দ্য প্রবলেম।
মানে কি সমস্যার জন্য আপনাকে কোনো একটা অর্গানাইজেশন অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিছে, ঠিক আছে? ওই প্রবলেমটা হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে। কালেক্ট অল নিডেড ম্যাটেরিয়াল, এই রিপোর্টটা কমপ্লিট করার জন্য আপনার যত রকমের ম্যাটেরিয়াল লাগবে, গ্রাফ থেকে শুরু করে, টেবিল থেকে শুরু করে, টেক্সট থেকে শুরু করে সবকিছু আপনাকে গোছায় ফেলতে হবে। সোর্ট এন্ড ইন্টারপ্রেট ডাটা, আপনার কাছে যে অ্যাভেলেবেল ডাটাগুলো আছে এগুলোকে সোর্টিং করতে হবে। মনে করেন আমার কাছে অনেকগুলো নাম্বার আছে 50, 40, 80, 30। আমি যদি 4টা নাম্বারকে সর্ট করি ছোট থেকে বড়, তাহলে কি হবে? 30, 40, 50, 80। আমি জাস্ট ছোট থেকে বড় ভাবে সাজাইলাম, ঠিক আছে? তো আপনার কাছে যদি এরকম অনেক ডাটা থাকে, আপনাকে ফার্স্ট ডাটাগুলোকে কি করতে হবে? সর্টিং করতে হবে। এন্ড তারপর হচ্ছে ওগুলা থেকে ডাটাকে, মানে আপনার নতুন যে ডাটা দরকার ওটাকে কি করতে হবে? ইন্টারপ্রেট করতে হবে, ঠিক আছে? অর্গানাইজ দ্য ফাইনাল আউটলাইন, মানে আপনি পুরো রিপোর্টের মধ্যে কি কি আনবেন? ইন্ট্রোডাকশন আনবেন, মেথোডোলজি আনবেন, রেজাল্ট এন্ড ডাটা অ্যানালাইসিস আনবেন, কনক্লুশন আনবেন। তো আপনাকে ফাইনাল একটা আউটলাইন দ্বারা করে ফেলতে হবে যে রিপোর্টের কোথায় আমি কি দিব বা কি দ্বারা করাবো, ঠিক আছে? প্রিপেয়ার ভিজুয়াল এইডস, মানে হচ্ছে স্লাইড বানাইতে হবে, প্রেজেন্টেশন, যেটা সাহায্যে আপনি দেখায় দেখায় তাদেরকে বুঝাইতে পারবেন যে স্যার আমি এটা করতে যাচ্ছি, এটা করলে এই বেনিফিট হবে। আপনাকে বুঝাইতে হবে আসলে যে আপনি যে টাকা খরচ করতেছেন কোম্পানির আসলে লাভটা কি, ঠিক আছে? তো ওই লাভটা বোঝানোর জন্য আপনাকে কিছু ভিজুয়াল এইড, যেগুলো আপনার পুরো রিপোর্টটাকে ব্যাকআপ দিবে, এবং কিছু ভিজুয়াল এইড বা সাপোর্টিং পিকচার আপনাকে অ্যাড করতে হবে রিপোর্টের মধ্যে। ফাইনালি রাইট, এডিট, রিভাইজ টাইপ, এবং এগুলা সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনার ফাইনাল কাজ কি? ফাইনাল কাজ হচ্ছে রিপোর্টটা লিখতে হবে, কারেকশন করতে হবে যদি কোনো ভুল টুল হয়, প্লাস যদি মনে হয় কোনো জায়গায় কোনো কিছু এডিট করা দরকার আপনাকে এডিটিং করতে হইতে পারে। তাহলে রিপোর্টের মানে মানে একটা লং রিপোর্ট লেখার যে 4টা স্টেপ, তার মধ্যে প্রথম স্টেপটা কি বোঝা গেছে কি করতে হবে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে সেকেন্ড স্টেপ, রাইটিং ফার্স্ট ড্রাফট। মানে আপনার রিপোর্ট লিখতে আপনার কাছে যত রকমের তথ্য ইনফরমেশন দরকার ছিল আপনি সবকিছু কালেক্ট করে ফেলছেন। এখন আপনাকে রিপোর্টটা লিখে স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে? প্রথম ড্রাফট মানে প্রথম রাফলি আপনাকে রিপোর্টটা লিখে ফেলতে হবে। বিগিন মানে আপনি লেখা শুরু করবেন, রাইট আউটলাইন এন্ড স্টার্ট রাইটিং। আপনাকে হচ্ছে পুরো রিপোর্টটা, এই যে আপনি আউটলাইন বের করছেন যে আমার রিপোর্টে ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে, তারপর হচ্ছে আমার রিপোর্টে মেথোডোলজি থাকবে। তো এই যে আউটলাইনটা আপনি দাঁড়া করাইছেন, এই আউটলাইনটার উপর বেস করে আপনাকে রিপোর্ট লেখা শুরু করে দিতে হবে। সামারি, কনক্লুশন, রিকমেন্ডেশন। এরপর মানে প্রথমে আপনি যেটা করবেন, রিপোর্টের লাস্টে যে সামারি এবং কনক্লুশন এবং রিকমেন্ডেশন আছে এই জিনিসগুলো আপনি লিখে ফেলবেন। এইগুলো লেখা শেষ হওয়ার পর আপনি ইন্ট্রোডাকশনে আসবেন। ইন্ট্রোডাকশন লিখবেন কি সবার পরে। তারপর দেখেন যে এক্সিকিউটিভ সামারি, লেটার অফ ট্রান্সমিটাল, বিবলিওগ্রাফি অর এন্ড নোট, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ ফিগার, টেবিলস এটসেট্রা। তার মানে হচ্ছে প্রথমে আপনি লিখলেন কি? আউটলাইন দ্বারা করাইলেন। আউটলাইন দ্বারা করানোর পর আপনি রিপোর্টটার সামারি, কনক্লুশন, রিকমেন্ডেশন সব লিখে ফেললেন। এবার এগুলোর উপর বেস করে আপনি রিপোর্টের একটা ইন্ট্রোডাকশন লিখবেন, এবং এই ইন্ট্রোডাকশন লেটারের পরে হচ্ছে আপনাকে একটা এক্সিকিউটিভ সামারি, লেটার অফ ট্রান্সমিটাল, বিবলিওগ্রাফি অর এন্ড নোট, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ ফিগার এগুলো যদি থাকে তাহলে এটা অ্যাটাচ করতে হবে। তারপর অ্যাটাচ করতে হবে এক্সিকিউটিভ সামারির পরে। বুঝতে পারছেন? স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই রিপোর্ট রাইটিং গুলো এভাবে স্যার মানে স্টেপ বাই স্টেপ মানে থিওরি পড়ে স্যার মানে মনে রাখা তো পসিবল না স্যার। এর থেকে মনে হয় স্যার একটা রিপোর্ট দেখে যদি আমাদের বলতেন স্যার তাহলে এই জিনিসগুলো ইজি হতো না স্যার, আমরা লিখতে পারতাম, প্র্যাকটিক্যাল ধারণাটা পাইতাম। থিওরিটা পড়ায় আজকে একটা প্র্যাকটিক্যাল রিপোর্ট দেখাবো, তাহলেই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে? মানে জি জাস্ট স্যার। থিওরিগুলা, সত্যি কথা বলতে এরকম কিন্তু টু দা পয়েন্টে থিওরি ফলো করা হয়ও না। জি স্যার, মনেও থাকবে না স্যার যদি হ্যাঁ। কোশ্চেন আসে করতে অ্যান্সার করতে পারবো না স্যার এরকম। আমরা পড়তে থাকি গল্পের মতো যতটুকু মনে রাখা যায় আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন থার্ড স্টেপে কি করতে হবে? এডিটিং, রিভাইসিং, ড্রাফটিং। আপনি যে সেকেন্ড স্টেপে ড্রাফটটা করছেন, একটা রাফলি লিখছেন, ওই ড্রাফট জিনিসটা আপনাকে এডিট করতে হবে। লে এসাইড ফার্স্ট ড্রাফট ফর সেভারাল ডেজ। আপনি সেকেন্ড স্টেপে যে ড্রাফটটা করছেন ওটা কয়েকদিনের জন্য ফালায় রাখবেন, ঠিক আছে? লুক অবজেক্টিভলি at the material and identify weakness of the draft. আপনি মাঝে মধ্যে হচ্ছে আপনার রিপোর্টটা মানে ঘাটাঘাটি করে দেখবেন, এবং যদি কোনো মনে হয় যে কোনো জায়গায় ভুল আছে বা কোনো জায়গায় উইকনেস আছে, ওই ভুলগুলো কারেকশন করতে হবে। কোনো জায়গায় যদি উইকনেস থাকে তাহলে উইকনেসটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, ঠিক করতে হবে। রিভাইজ, রিরাইট ড্রাফট সেভারাল টাইম। আপনার বারবার রিভিশন দিতে হবে, ড্রাফটটাকে বারবার কারেকশন করতে হবে, ঠিক আছে? এটাই হলো আমাদের থার্ড স্টেপ। আর ফাইনাল স্টেপ কি? টাইপ দ্য ডকুমেন্ট।
আপনার রিপোর্ট লেখা মোটামুটি শেষ, এবার টাইপিং শুরু করতে হবে। ঠিক আছে, রাইট কনসিস্টেন্টলি ইউজিং হারমোনিয়াস স্টাইল থ্রু আউট দ্য রিপোর্ট। আপনি টাইপ করার সময় পুরোটার মধ্যে একটা হারমোনি থাকে। মনে করেন আপনি একটা লাইন শুরু করছেন এই জায়গা থেকে মাইক্রোসফট ওয়ার্ডে, আরেকটা শুরু করছেন এখান থেকে, আরেকটা শুরু করছেন এখান থেকে, এরকম হবে না। আপনার মধ্যে প্রত্যেকটা লাইন হচ্ছে একই পয়েন্ট থেকে শুরু করতে হবে, যেন তারা একজন আরেকজনের কি হয়, প্যারালাল হয়। ঠিক আছে, এটাকেই বলে হচ্ছে কি হারমোনিয়াস স্টাইল। তারপর দেখেন ইউজ আইদার ডাবল অর সিঙ্গেল স্পেসিং। আপনি এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে গ্যাপ হচ্ছে ডাবল স্পেসিংও রাখতে পারেন, আবার সিঙ্গেল স্পেসিংও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট সবচেয়ে পপুলার হচ্ছে কি সিঙ্গেল স্পেসিংটাই হচ্ছে কি মোর পপুলার ইন রিসেন্ট ইয়ার্স। ঠিক আছে, তারপর অলওয়েজ ডাবল স্পেস বিটুইন প্যারাগ্রাফস বিফোর এন্ড আফটার কোটেশন, ভিজুয়াল এইড এন্ড ফুটনোট। আচ্ছা, এই জিনিসগুলা কি? মনে করেন যে আপনি এরকম 4-5টা লাইন লিখছেন, আপনার একটা প্যারাগ্রাফ শেষ, আপনি একটা সেকেন্ড প্যারাগ্রাফ শুরু করবেন। সেকেন্ড প্যারাগ্রাফ আর ফার্স্ট প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপ থাকবে কত? 2। আর প্যারাগ্রাফ গুলোর মধ্যে নিজেদের মধ্যে গ্যাপ থাকবে কতটুকু? 1, সিঙ্গেল স্পেসিং। আর যখন হচ্ছে এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফে যাবেন, 2 প্যারাগ্রাফের মাঝখানে আপনাকে ইউজ করতে হবে কি ডাবল স্পেসিং ইউজ করতে হবে। ঠিক আছে, অলওয়েজ ডাবল স্পেস বিটুইন প্যারাগ্রাফ বিফোর এন্ড আফটার কোটেশন, ভিজুয়াল এইড এন্ড ফুটনোট। মানে হচ্ছে আপনি যদি এরকম কি বলবো ইউজ ডাবল স্পেস, আচ্ছা আপনি মনে করেন এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফে যাবেন, এখানে তো বললাম যে ডাবল স্পেস ইউজ করতে হবে। তারপর হচ্ছে বিফোর এন্ড আফটার কোটেশন। মনে করেন আপনি একটা কোটেশন লিখবেন, আপনি কোটেশন লিখবেন যে, একটু দাঁড়ান, আপনি কোটেশন লিখ, আপনি মনে করেন আপনি কোটেশন লিখবেন যে রবীন্দ্রনাথ বলেছেন এই যে রবীন্দ্রনাথ বলেছেন লিখে আপনি তার একটা কোটেশন ইউজ করবেন। এই লাইন আর কোটেশন লাইন এই দুইটার মাঝখানে স্পেসিং থাকবে কত? 2। ঠিক আছে, স্যার রবীন্দ্রনাথ স্ক্রিন দেখা বলে, যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা দেখেন, আমি এখানে কি বললাম যে অলওয়েজ ডাবল স্পেস বিটুইন প্যারাগ্রাফ, হয়ে গেল। আচ্ছা, মনে করেন যে আমি একটা কোটেশন লিখবো যে কাজী নজরুল ইসলাম বলেছেন চল 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 ঊর্ধ্বগগনে বাজা মাদল। ঠিক আছে, এটা তার একটা কবিতার অংশ, তার কোটেশন। আমি যখন এরকম কোনো কোটেশন ইউজ করব, তখন এই দুইটা লাইনের মাঝখানে, কোটেশনের আগের লাইন আর কোটেশন, এই দুইটা লাইনের মাঝখানে আপনার যে স্পেসিং বা গ্যাপ, এটা হচ্ছে ডাবল হবে। ঠিক আছে, আপনার মনে করেন এটা শেষ। আচ্ছা একটু হোল্ড করেন, একটা ফোন আসছে, একটু হোল্ড করেন। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা, তো আমরা দেখেন যে আমরা কইছিলাম যে আমাদের হচ্ছে এরকম, যদি একটা লাইনের পরে আমি একটা কোটেশন ইউজ করি, ওই লাইন আর কোটেশনের মাঝখানে স্পেসিং কত হবে? স্যার কত ডাবল হবে? স্পেসিং হবে। ডাবল ডাবল স্পেসিং। স্পেসিং হবে। আর কোটেশনটা শেষ করার পরে আমি যখন আরেকটা লাইন শুরু করব, তখনও কি কোটেশন শেষ করার পরে আমাকে ডাবল স্পেসিং ইউজ করতে হবে। ঠিক আছে, সাপোজ স্ক্রিন কি আবার হ্যাং করলো কিনা, একটু দাঁড়ান।
এই যে দেখেন, অলওয়েজ ডাবল স্পেস বিটুইন প্যারাগ্রাফ, বিফোর এন্ড আফটার কোটেশন, ভিজুয়াল এইড এন্ড ফুটনোট। ঠিক আছে, মানে হচ্ছে আপনি মনে করেন এরকম একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি অনেকগুলা লাইন লিখছেন, মনে করেন এই যে আমি মনে করেন যেরকম অনেকগুলা লাইন লিখলাম, এই একটা লাইন, এই একটা লাইন। তো এই দুইটা লাইন লেখার পর আমি একটা কোটেশন ইউজ করব, এই দুইটা লাইনের মাঝখানে স্পেসিং হবে সিঙ্গেল স্পেসিং। কিন্তু এই লাস্ট লাইনটা লেখার পরে আমি যখন একটা কোটেশন দিব, এই কোটেশন আর এই লাইনের মাঝখানে স্পেসিং হবে ডাবল। আচ্ছা, কোটেশন শেষ, এবার আরেকটা লাইন শুরু করব, কোটেশনের পরে আবার ডাবল স্পেসিং দিয়ে হচ্ছে আমাকে লাইনটা শুরু করতে হবে। ঠিক আছে, তারপর মনে করেন একটা প্যারাগ্রাফ শেষ, আমি আরেকটা প্যারাগ্রাফ শুরু করব, এই দুই প্যারাগ্রাফের মাঝখানেও কি করতে হবে, এই দুইটা প্যারাগ্রাফের মাঝখানেও স্পেসিং হবে ডাবল স্পেসিং। ঠিক আছে, তারপর মনে করেন আপনি এরকম একটা প্যারাগ্রাফ লেখার পর একটা ডায়াগ্রাম ইউজ করবেন, প্যারাগ্রাফের পরে ডাবল স্পেসিং দিয়ে ডায়াগ্রাম ইউজ করতে হবে। আপনি এরকম প্যারাগ্রাফের মাঝখানে একটা টেবিল ইউজ করবেন, প্যারাগ্রাফের পরে ডাবল স্পেসিং দিয়ে টেবিলটা বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর ফুটনোট দেখেন, ফুটনোট মানে হচ্ছে ওই যে আমরা অনেক সময় দেখি না যে এরকম অনেকগুলো পেজের নিচে দেখবেন যে বিশেষ দ্রষ্টব্য এরকম একটা লেখা থাকে, এই বিশেষ দ্রষ্টব্য হচ্ছে গিয়ে ফুটনোট। আপনার পুরো পেজের একদম নিচের দিকে যদি কোনো এরকম টিকা টাইপের কিছু দেওয়া থাকে, তো যদি আপনি পুরো পেজের নিচে কোনো ফুটনোট, মনে করেন আমি এই পুরো পেজটার নিচে একটা ফুটনোট ইউজ করব, তাহলে আমার এগুলো মনে করেন সব সিঙ্গেল স্পেসিং, এগুলো সব সিঙ্গেল স্পেসিং, এগুলো সব সিঙ্গেল স্পেসিং, এখানে ডাবল স্পেসিং দিয়ে দেন এনবি। ঠিক আছে, এনবি লিখে হচ্ছে আমাকে ওই ফুটনোটের মধ্যে আমি যা লিখতে যাচ্ছি ওটা লিখে দিতে হবে। তাহলে কোথায় ডাবল স্পেসিং হবে আর কোথায় সিঙ্গেল স্পেসিং হবে বুঝতে পারছেন? স্যার এই ফুটনোটটা তো স্যার অনেক সময় একবারে নিচে লেখা আছে, যদি আমার লেখা শেষ হয়ে যায় মাঝখানে, মানে পেজের। পেজের মাঝখানে শেষ হইলে আপনি তাইলে ডাবল স্পেস দিয়ে হচ্ছে তার নিচে লিখবেন। ঠিক আছে, মনে করেন আপনার পেজের মধ্যে আপনি যা লিখতে যাচ্ছেন ওটা মাঝখানে শেষ হয়ে গেছে, আপনার নিচ পর্যন্ত আসা লাগেনি, যেখানে শেষ হবে তার মানে ডাবল স্পেসিং দিয়ে তার নিচে লিখে দিবে। আচ্ছা। তারপর দেখেন, ইন সিঙ্গেল স্পেস রিপোর্ট প্যারাগ্রাফ মে বি ইন ইনডেন্টেড অর বিগিন এট লেফট মার্জিন। ঠিক আছে, মানে যেই রিপোর্ট গুলাতে আপনার সিঙ্গেল স্পেস থাকে, মনে করেন এই যে আমাদের এখানে কিন্তু সবগুলা লাইন সিঙ্গেল স্পেসিং ইউজ করে, সবগুলো লাইনের মাঝখানে কিন্তু স্পেসিং সিঙ্গেল। এরকম যদি সিঙ্গেল স্পেসিং থাকে তাহলে আপনি যেটা করতে পারেন, দেখেন আমাদের একদম বাম দিকের মার্জিন থেকে লেখাটা, এই লাইনটা, এই দুইটা লাইন শুরু হয়েছে কি একদম বাম দিকের মার্জিন থেকে, বাট এই লাইনগুলো কি একটু একটু ডান দিকে চেপে গেছে না? এই লাইনগুলো কি হয়েছে, একটু ডান দিকে সরে গেছে না? আপনি যদি এরকম সিঙ্গেল স্পেস ইউজ করেন মানে আপনার রিপোর্টের মধ্যে, তাহলে আপনি যেটা করতে পারেন, যদি এটা আমার লেফট মার্জিন হয়, মনে করেন এটা একটা পেজ, আমার লেফট মার্জিন মনে করেন এটা, এতটুকুর মধ্যে আমি লিখবো। ঠিক আছে, এই যে ভিতরের বক্সটুকু, এই বক্সটুকুর মধ্যে লিখবো। তাহলে আপনি যেটা করতে পারেন, প্যারাগ্রাফ ইনডেন্টেড মানে হচ্ছে একটু ডান দিক থেকে শুরু করবেন। ঠিক আছে, এরকম। তাহলে হচ্ছে মানে যারা পড়বে তারা বুঝতে পারবে যে নতুন একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে। নরমালি কিবোর্ডে আমরা ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলে দেখা যায় যে আমাদের কার্সারটা একটু ডান দিকে সরে গেছে। মাইক্রোসফট ওয়ার্ড খুইলা আজকে ট্রাই করে দেখেন যে যখন লেখা শুরু করবেন দেখবেন যে একদম বাম দিক থেকে লেখা শুরু হচ্ছে, বাট কিবোর্ডে ট্যাব প্রেস করলে কার্সারটা একটু ডান দিকে মানে ভিতরের দিকে ঢুকে যায়। তো এটা একটা স্পেসিং ইউজ করে আর কি, আমার প্যারাগ্রাফটাকে আলাদাভাবে যেন চোখে পড়ে এজন্য। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন ফাইনাল স্টেপ, টাইপ অফ দ্য ডকুমেন্টের মধ্যে কি আছে, ইউজ সিঙ্গেল স্পেস ফর ট্রান্সমিটাল ডকুমেন্ট। আপনি যে একটা ট্রান্সমিটাল লেটার বা একটা কভার লেটার লিখবেন, ওইখানে আপনি ডাবল স্পেস ইউজ করার দরকার নেই, আপনি সিঙ্গেল স্পেসিং ইউজ করবেন। কোটেশন এন্ড এক্সাম্পল, আপনি যে কোটেশন গুলো ইউজ করবেন, কোটেশন শুরু হওয়ার আগে প্যারাগ্রাফের যে লাস্ট লাইনটা, তারপরে আপনাকে ডাবল স্পেস ইউজ করতে হবে। কিন্তু কোটেশনের মধ্যে যে সাপোজ রবীন্দ্রনাথ বলছে বর্ষাকালে বৃষ্টি হয়, কাজী নজরুল ইসলাম বলছে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই কোটেশনাল লাইনগুলোর ভিতরে আপনি ডাবল স্পেস ইউজ করবেন না, আপনি কি ইউজ করবেন, কোটেশনাল লাইনগুলোর ভিতরে আপনাকে সিঙ্গেল স্পেসিং ইউজ করতে হবে। আর যদি আপনি কোনো এক্সাম্পল ইউজ করেন তার মধ্যেও সিঙ্গেল স্পেসিং ইউজ করতে হবে। ঠিক আছে, তারপর দেখেন লিস্ট অফ আইটেম, তারপর হচ্ছে ফুটনোট, টেবিল, ভিজুয়াল এইড। আপনি যদি কোনো ফুটনোট ইউজ করেন, যদি কোনো টেবিল ইউজ করেন, এগুলোর মধ্যে আপনার স্পেসিং হবে সিঙ্গেল। এ টপ মার্জিন অফ 1.5 টু 2 ইঞ্চি, উপরে এই মার্জিনটুকু কত হবে, এই যে এটা যদি টপ মার্জিন চিন্তা করেন, এই মার্জিনটা হবে 1.5 থেকে কত ইঞ্চি, 2 ইঞ্চি। মনে থাকবে? জি স্যার। থাকবে? জি স্যার। ইচ পেজ ইন এ রিপোর্ট এক্সেপ্ট কভার এন্ড টাইটেল ফ্লাই। টাইটেল ফ্লাই হচ্ছে দেখবেন গল্পের বইয়ের মধ্যে মেইন কভারের পর একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ থাকে না, কখনো দেখছেন?
ওই সাদা ব্ল্যাঙ্ক পেজটাকে বলা হচ্ছে টাইটেল ফ্লাই। আপনার রিপোর্টে হচ্ছে এই কভার আর টাইটেল ফ্লাই এই দুটোতে কোনো পেজ নাম্বার থাকবে না। স্যার এটা কাজ কি? এটার কাজ কি? এই সাদা পেজটার কাজ কি? জি স্যার। এই সাদা পেজটার আসলে তেমন কোনো কাজ নাই। প্রবাবলি মানে এটার কাজ হইতেছে গিয়ে আপনার মেইন কভারের পর আপনার ইন্টারনাল কভার থাকে। তো এই মেইন কভার আর ইন্টারনাল কভারের মধ্যে একটা সেপারেশন করা, আর কিছুই না। ঠিক আছে? আর আপনি এটার কাজ হচ্ছে আপনি এটার মধ্যে আপনার নাম লিখে রাখতে পারেন যে সুদীপ কি সিদ্ধার্থ রোল নাম্বার 30 আপনি লিখে রাখবেন। ঠিক আছে? একটা সাদা পেজ দেয় আর কি এই জন্য। বা আপনি মনে করেন নরমালি সাদা পেজটা একটা জাস্ট কি বলবো, যদি এটার মধ্যে কোনো ইনফরমেশন বা কোনো কিছু আপনি লিখতে চান বা আপনি যাকে দিচ্ছেন সে কিছু লিখতে চায় এডিশনাল কোনো ইনফরমেশন, যদি তার মনে হয় যে কিছু লেখা উচিত, ওই সাদা পেজটা সে ইউজ করতে পারে। ঠিক আছে? রাফ করার জন্য স্যার নাকি? রাফ করার জন্য না, জাস্ট এটা হচ্ছে একটা ফর্মালিটি, মানে একটা ফরম্যাট যে একটা সাদা পেজ আপনাকে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে রিপোর্টে যে পেজ নাম্বার আপনি দিবেন, স্মল রোমান নিউমেরাল ফর প্রিপারেটরি পেজ। প্রিপারেটরি পার্টের মধ্যে আমার কি কি আছে? কভার আছে, তারপর হচ্ছে টাইটেল ফ্লাই আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, একনলেজমেন্ট আছে, তারপর হচ্ছে কপিরাইট নোটিস আছে, প্রিফেস আছে। এগুলার পেজ নাম্বার হবে রোমান নিউমেরালে, স্মল রোমান নিউমেরাল, মানে ছোট হাতের রোমান অক্ষরে 1 2 3। এগুলো কি ছোট হাতের রোমান অক্ষর না? 4। আপনি এরকম ছোট হাতের রোমান অক্ষর দিবেন। বাট কভার পেজ আর হচ্ছে এই যে টাইটেল ফ্লাই এগুলোর মধ্যে কিন্তু আপনি কোনো পেজ নাম্বার দিবেন না, আপনি ছোট হাতের রোমানও ইউজ করবেন না। কিন্তু এই পেজগুলো কিন্তু আপনি কাউন্ট করবেন। ঠিক আছে? মানে এমন না যে পেজগুলো আপনি কাউন্ট করবেন না, এগুলো কিন্তু কাউন্ট হবে, কিন্তু আপনি নাম্বার বসাবেন না। মনে করেন আপনার প্রথম পেজটা হচ্ছে কি মেইন কভার, তারপর একটা সাদা পেজ রাখলেন, তারপর হচ্ছে আপনি কি ইন্টারনাল কভার ইউজ করলেন, তাহলে ইন্টারনাল কভারের পেজ নাম্বার আপনি রোমান হরফে কত লিখবেন? 1 লিখবেন, 2 লিখবেন না 3 লিখবেন? 3 লিখবেন। কিন্তু এই দুইটাতে এই মেইন কভার আর ইন্টারনাল মানে টাইটেল ফ্লাই এই দুটাতে কিন্তু কোনো পেজ নাম্বার দিতে পারবেন না। এই দুইটাতে কিন্তু আবার নিচে 1 আর 2 লেখা যাবে না। বুঝতে পারছেন? বোঝা কি গেছে? তাদেরকে আমি কনসিডার করব, কিন্তু কোনো পেজ নাম্বার দিব না। আর দেখেন মেইন বডিতে আমার প্রিফেটরি পার্টের পেজ নাম্বার হবে রোমান হরফে, ছোট হাতের রোমান হরফে, আর মেইন বডিতে পেজ নাম্বার হবে অ্যারাবিক নিউমেরালে, অ্যারাবিক নাম্বারে। কিছু কি বুঝছেন? না স্যার কিছুই বুঝলাম না স্যার, লাস্টে কি বললেন? আচ্ছা, দেখেন আমাদের যে রিপোর্টের একদম শুরুতে কি থাকবে? মেইন কভার থাকবে না? জি স্যার। তারপর কি থাকবে? টাইটেল ফ্লাই, সহজ বাংলায় বললে সাদা পেজ। ঠিক আছে? তারপর কি থাকবে? ইন্টারনাল কভার। ঠিক আছে? তারপর কি থাকবে? মনে করেন একনলেজমেন্ট দিলাম, সংক্ষেপে লিখলাম। তারপর কি থাকবে? মনে করেন কপিরাইট নোটিশ দিলাম। তারপর কি থাকতে পারে? প্রিফেস। এরপর মনে করেন লিস্ট অফ টেবিল বা লিস্ট অফ ফিগার যেগুলো আছে, লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ফিগার এগুলা দিলাম। তারপর হচ্ছে আপনার লিস্ট অফ ইলাস্ট্রেশন। তারপর মনে করেন কি আছে? অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি। এখন এই যে প্রিফেটর, এগুলা কি সবগুলা প্রিফেটরি পার্টের অংশ না? এগুলা যা যা এখন আমি লিখলাম, এই যে লাল জি লাল স্যার। বক্স আছে যে, এই পেজগুলার পেজ নাম্বার হবে কি? রোমান অক্ষরে হবে। ঠিক আছে? এই পেজগুলার পেজ নাম্বার কিসে হবে? ছোট হাতের রোমান অক্ষরে হবে। কিন্তু প্রথম দুইটা পেজে আপনি কোনো পেজ নাম্বার দিবেন না। আপনি পেজ নাম্বার শুরু করবেন কোত্থেকে? ইন্টারনাল কভার থেকে পেজ নাম্বার শুরু করবেন। প্রথম দুইটা পেজে পেজ নাম্বার না দিলেও আপনার যদি প্রথম পেজটা আপনি একটা পেজ নাম্বার দিতেন, এটা হয়তো 1, এটা হয়তো কত 2, এটা হয়তো কত 3, এটা কি হইতো 4, এটা কি হইতো 5, এভাবে হইতো না সবগুলা? জি স্যার। প্রথম দুইটা পেজের পেজ নাম্বার আপনি চিন্তা করবেন যে প্রথম দুইটা পেজ আছে, কিন্তু কোনো পেজ নাম্বার আপনি দিবেন না, 1 আর 2 লিখবেন না, আপনি এই 3 নাম্বার পেজ থেকে 3 থেকে শুরু করবেন। কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার অ্যারাবিকের ঘটনাটা কি বললেন স্যার? আচ্ছা, প্রিফেটরি পার্টের পরে আপনার রিপোর্টের কি মেইন বডি আসবে না?
প্রিফেটরি পার্টের পরে কি আসবে? স্যার বডি। বডি, বডির মেইন মধ্যে বডি। কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে, ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে, রিকমেন্ডেশন থাকবে। কি বললাম? এগুলো আলাদা চ্যাপ্টারও হইতে পারে। ইন্ট্রোডাকশনের জন্য পুরো একটা আলাদা চ্যাপ্টার, ডিসকাশনের জন্য পুরো একটা আলাদা চ্যাপ্টার, কনক্লুশনের জন্য পুরো একটা আলাদা চ্যাপ্টার, রিকমেন্ডেশনের জন্য পুরো একটা আলাদা চ্যাপ্টার, এরকমও হইতে পারে। অথবা কি একটা চ্যাপ্টারের মধ্যেও এগুলো আলাদা আলাদা সেকশন হিসেবে আনতে পারেন। বাট মেইন বডির পেজ নাম্বার হবে অ্যারাবিক নিউমেরাল বা অ্যারাবিক নাম্বার। আমাকে কে বলতে পারবেন যে অ্যারাবিক নাম্বারটা আসলে মানে কি জিনিস? কে বলতে পারবেন? গুগলে অ্যারাবিক নিউমেরাল লিখে সার্চ দিবেন, ঠিক আছে? আমরা যে 1 2 3 4 লিখি না, এগুলাই হচ্ছে অ্যারাবিক নিউমেরাল। 1 থেকে 9 পর্যন্ত এগুলাকেই অ্যারাবিক নিউমেরাল বলে। তার মানে নরমাল নাম্বারিং। আমরা মেইন বডিতে হচ্ছে এরকম 1 2 3 4 এভাবেই পেজ 0 নাম্বার থেকে দিব। 9 পর্যন্ত স্যার। হ্যাঁ 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, এগুলাই অ্যারাবিক নিউমেরাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন যে অ্যারাবিক নিউমেরাল কি জিনিস আর হচ্ছে রোমান স্মল রোমান নিউমেরাল কি জিনিস। আমি যখন নাম্বারিং করব, দেখেন কভার এন্ড টাইটেল ফাইকে ডু নট কাউন্ট নাম্বার দিব না। ও সরি, নাম্বারও দিব না। তার মানে আমার এই ইন্টারনাল কভারটা শুরু হবে 1 থেকে। আমি ভুল বলছি, মানে এগুলা নাম্বারও দিব না, এগুলা নাম্বার কনসিডারও করবো না, এগুলো নাম্বার দিব না। আমার ইন্টারনাল কভারটা শুরু হবে 1 থেকে, ঠিক আছে? তাহলে 1 এর পরে 2 আসবে, তারপরে 3 আসবে, তারপরে 4 আসবে, এরকম আর কি। তারপর টাইটেল পেজ দেখেন যে কাউন্ট বাট ডু নট ইনসার্ট নাম্বার। এই যে ইন্টারনাল টাইটেল পেজটা আছে, এটারে কাউন্ট করবো কিন্তু এটার মধ্যে নাম্বার দিব না। আবার আরেকবার ভুল বলছি আমি, ঠিক আছে? মানে এখানে কি বলছে যে এই থার্ড যে পেজটা ইন্টারনাল কভার, এটাকে আমি কাউন্ট করতেছি কিন্তু নাম্বার দিব না। আমার নাম্বার শুরু হবে কোত্থেকে? একনলেজমেন্ট থেকে নাম্বার শুরু হবে। তাহলে একনলেজমেন্ট পেজটার নাম্বার কত হবে? 2। আমার ইন্টারনাল কভারটা তো হওয়ার কথা ছিল 1 নাম্বার পেজ। আমি 1 নাম্বার পেজ এটাকে কাউন্ট করব, বাট এটার নিচে আমি কোনো নাম্বার দিব না। আমি নাম্বার দিব একনলেজমেন্ট থেকে, যেহেতু এটা আমার সিরিয়ালে 2 নাম্বার, আমি এটা নিচে 2 লিখবো, ঠিক আছে? তারপর দেখেন ট্রান্সমিটাল ডকুমেন্ট কাউন্ট বাট ডু নট ইনসার্ট নাম্বার। ওই যে একটা কভার লেটার লিখতে হবে, ওটা আপনি কাউন্ট করবেন কিন্তু কোনো নাম্বার দিবেন না। টেবিল অফ কন্টেন্ট কাউন্ট এন্ড নাম্বার ইচ পেজ, আপনাকে নাম্বার দিতে হবে টেবিল অফ কন্টেন্টে। টেবিল অফ টেবিলস কাউন্ট এন্ড নাম্বার, আপনি নাম্বার দিবেন। এক্সিকিউটিভ সামারি কাউন্ট এন্ড নাম্বার, আপনি এক্সিকিউটিভ সামারিও কি করবেন? কাউন্টও করবেন, নাম্বারিংও করবেন। তাহলে নাম্বার দিবেন না কোন কোন জায়গায় আমাকে একটু বলতে পারবেন? নাম্বার দিবেন না কোথায়? স্যার ফার্স্টের দুইটাই যেতে স্যার, ইন্ট্রোডাকশন আর কভারে। মেইন কভারে হচ্ছে নাম্বার কভারে। দিবেন না। এটাকে আপনি মানে নাম্বারিং করার জন্য কনসিডারও করবেন না, নাম্বার লিখবেনও না, কনসিডারও করবেন না। তারপর কি টাইটেল ফ্লাই। টাইটেল ফ্লাই কি হবে? টাইটেল ফ্লাই তো কি আপনি নাম্বার দিবেন না, এটাকে কনসিডারও করবেন না। তারপর হচ্ছে আপনার কি ইন্টারনাল কভার। ইন্টারনাল কভারটা কি হবে? নাম্বার দিবেন না কিন্তু আপনি কনসিডার করবেন একটা পেজ হিসেবে এটাকে। 4 নম্বরে কি যদি অ্যাবস্ট্রাক্ট আসুক বা যেটাই আসুক, 4 নাম্বার থেকে হচ্ছে আপনি আপনার নাম্বারিং শুরু করবেন যে 2 3। আমি 2 থেকে কেন শুরু করলাম? কারণ আমার 1 নাম্বার পেজ কি ইন্টারনাল কভার। আমি 1 লিখতেছি না, বাট এটাকে আমি অ্যাজ এ পেজ হিসেবে কনসিডার করতেছি। আর মাঝখানে আমার যে যদি কভার লেটার বা ট্রান্সমিটার লেটার বা ফরওয়ার্ডিং লেটার থাকে, আমি ওইটার মধ্যে কোনো নাম্বার দিব না। কনসিডার করব বাট নাম্বার দিব না। বাট বাকি পেজগুলো কি নাম্বার দিব, ঠিক আছে? দেখেন ফর বডি এন্ড সাপ্লিমেন্টাল পার্ট পুট পেজ নাম্বার নিয়ার আপার রাইট কর্নার অফ পেজ অ্যালাইন্ড উইথ রাইট মার্জিন। মানে বডি আর আপনি ইন্ট্রোডাকশন মানে প্রিফেটরি পার্টের জন্য নাম্বারগুলো পেজের নিচে দিবেন। এরকম 1, তারপরের পেজে মনে করেন নিচে 2 লিখলেন, তারপরের পেজে 4 লিখলেন, 3 লিখলেন, নিচে হবে। আর বডি আর সাপ্লিমেন্টারি পার্টের জন্য নাম্বারটা দিতে বলছে উপরে ডান দিকে কোনায়। যদিও আমি জীবনে কখনো উপরে ডান দিকে কোনায় দিতে দেখি নাই, সবসময় নাম্বার কো ইউজ করা হয়, পেজের নিচে মাঝখানে নাম্বারিং করতে হয়, ঠিক আছে? আহ তার মানে এই জিনিসটা আমাদের মানে দেখার দরকার নেই। এটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি মনে হয়েছে, যেটা আমরা কখনো ফলো করি না, এটা বাদ দিলাম আমি। আচ্ছা, কভার এন্ড এক্সটার্নাল টাইটেল। আপনার রিপোর্টে যে টাইটেলটা আপনি লিখবেন, টাইটেলের মধ্যে কি কি থাকা লাগবে? কে লিখছে? আচ্ছা, আমি আজকে এখান থেকে আর থিওরিটিক্যাল জিনিসপত্র না পড়াই, আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে।
হুম হুম। একটু ওয়েট করুন, একটা রিপোর্ট দেখাইলে আরো ভালো বুঝবেন আশা করি। রিপোর্ট কোনটা দেখাবো? হুম হুম টেমপ্লেট। আপনি সবাই আছেন? জি স্যার। জি স্যার। দেখেন আপনাদের স্যার থিসিসের ফরম্যাটটাই দেখাই, আপনাদের যে থিসিস ফরম্যাট ফলো করতে হবে ওটাই দেখাইতেছি, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। বাইরে বলতেছিলাম স্যার। হ্যাঁ বাইজিৎ বলেন বলেন। স্যার আব্বু ফোন দিছিল স্যার, একটু বাইরে যেতে হবে স্যার। ওকে, আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আপনি যেতে পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার এই প্রথমে একটা কালো রঙের পেজ দেখতেছেন না, একদম প্রথম পেজটা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই দেখেন, এই যে একটা কালো রঙের পেজ দেখতেছেন না বাম দিকে? জি স্যার। এটা হচ্ছে কি আমার কভার পেজ, ঠিক আছে? এই যে দেখেন, এখানে হচ্ছে থিসিসের টাইটেল, থিসিসটা কারা করছে তাদের কথাবার্তা লিখতে হয়। এই কভার পেজের পরে কি দেখতেছেন? একটা সাদা পেজ দেখতেছেন? জি হ্যাঁ স্যার। স্যার। হোয়াইট একটা দেখেন তো এটার মধ্যে হোয়াইট কোনো একটা পেজ আছে স্যার। এই কালো রঙের পেজটার মধ্যে কোনো পেজ নাম্বার আছে? না স্যার। হোয়াইট পেজটার মধ্যে কোনো পেজ নাম্বার আছে? না নাই স্যার। স্যার। হোয়াইট পেজটা কি? টাইটেল ফ্লাই। এটাকে কি বলে? টাইটেল ফ্লাই। টাইটেল ফ্লাই। আচ্ছা, এরপর দেখেন, এটা হচ্ছে ইন্টারনাল টাইটেল, সরি ইন্টারনাল কভার, ঠিক আছে? এই যে এমআইএসটির লোগো, একটা লোগো সহ একটা পেজ দেখতেছেন না? জি স্যার। এটা কি? এটা হচ্ছে আমার ইন্টারনাল কভার। মেইন কভার ছিল উপরে ওই কালো পেজটা, এটা হচ্ছে ইন্টারনাল কভার। এটাকে আমি কাউন্ট করতেছি অ্যাজ এ পেজ হিসেবে, বাট এটার মধ্যে আমি কোনো পেজ নাম্বার দিচ্ছি? না স্যার। এটার মধ্যে কোনো পেজ নাম্বার নেই। এরপর দেখেন শুরু হইলো পার্ট এ বা যেটাই হোক, নর্মাল কথাবার্তা বলছে, ফরম্যাট ইনফরমেশন। ইনফরমেশন টাইপের কথাবার্তা। বাট জি এখান থেকে দেখেন, এখানে পেজ নাম্বার আছে না? স্যার, পেজ নাম্বার আছে স্যার। এটা ওরা ইউজ করছে, নর্মাল অ্যারাবিক নিউমেরাল ইউজ করছে, বাট আমরা নর্মালি নিয়ম হচ্ছে কি, আমি মানে এখানে দেখতেছি এটা 2 লিখছে, দাঁড়ান মেইন এটার একটা থিসিস লাস্টে অ্যাড করাই আছে, তো দাঁড়ান, এই দেখেন, এটা হচ্ছে মেইন থিসিসটা। এটাতে দেখেন আপনার নিচে কোনো পেজ নাম্বার নাই, মেইন কভারের নিচে টাইটেল ফ্লাই এটাতেও নাই, এরপরে ইন্টারনাল টাইটেল যেটা ইন্টারনাল কভার যেটা, ওটার নিচে কোনো পেজ নাম্বার নাই। এরপর শুরু হয়ে গেছে সুপারভাইজার্স অ্যাপ্রুভাল, এটার নিচে আবার কোনো পেজ নাম্বার দেয় নাই, বাট এটার নিচে নরমালি অ্যারাবিক মানে স্মল রোমান নিউমেরালে রোমান অক্ষরে। জি স্যার। পেজ নাম্বার দেওয়ার ডিক্লারেশন যে আমরা কারো কাছ থেকে কপি করি নাই, পেস্ট করি নাই, এই ধরনের কথাবার্তাগুলা সামারি মানে ট্যাব অ্যাবস্ট্রাক্টের মতো লিখছে বা প্রিফেস লিখছে, এগুলোতে পেজ নাম্বার দিতে হয়। এই যে দেখেন, লিখছেন এই সামারি থেকে পেজ নাম্বার দেওয়া শুরু করছে, পেজ নাম্বারটা কিসে দিছে একটু দেখেন তো? স্মল রোমানে দিছে না? স্যার রোমান অক্ষরে দিছে স্যার। ঠিক আছে, একনলেজমেন্ট। তারপর টেবিল অফ, এই দেখেন টেবিল অফ কন্টেন্ট দেখতে কিরকম হয়, দেখেন টেবিল অফ কন্টেন্ট হচ্ছে দেখতে এরকম হয়, যে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 রিভিউ অফ লিটারেচার, চ্যাপ্টার 3 মেথোডোলজি। এগুলা চাইলে একটা চ্যাপ্টারের মধ্যে আনতে পারতো, বাট আমরা কি বলছি যে এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার, মেইন বডিটা আলাদা চ্যাপ্টার হইতে পারে। আচ্ছা, এরপর দেখেন চ্যাপ্টার 6, তারপর কি, আর এই যে রেফারেন্স অ্যাপেন্ডিক্স, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমার সাপ্লিমেন্টারি পার্ট, ঠিক আছে, বা ব্যাক ম্যাটার যেটাকে বলে।
লিস্ট অফ সিম্বল, লিস্ট অফ ইলাস্ট্রেশন, মানে কোন সিম্বলের মানে কি এগুলোও বলে দিতে হয়। লিস্ট অফ ফিগার, আপনি মানে ফিগার 3.1 এটার নাম কি, এটা কত নাম্বার পেজে আছে, এরকম একটা ফিগারের লিস্ট দেওয়া লাগে। এগুলো যখন থিসিস লিখবেন আপনাদেরকে এই ফরম্যাটটাই ফলো করতে হবে। এটা হচ্ছে এমআইএসটি ফরম্যাট। আপনাদের বড় ভাইরা যে থিসিস লিখছে তারা এই ফরম্যাটই ফলো করছে, ঠিক আছে। তারপর হচ্ছে লিস্ট অফ টেবিল দিলাম। এই যে দেখেন চ্যাপ্টার 1 শুরু করলাম, চ্যাপ্টার 1 শুরু করে এখন দেখেন এখানে পেজ নাম্বার গুলা কি নরমাল, আমরা নরমাল অ্যারাবিক নিউমেরাল ইউজ করছেন না, 1 2 3 দেখছেন, খেয়াল করছেন? জি স্যার। এটাই। আর একদম লাস্টে গিয়ে দেখেন, লাস্টে গিয়ে আমার যে রেফারেন্স বা বিবলিওগ্রাফি যেটাকে বলে, ঠিক আছে, এই বিবলিওগ্রাফিটা হচ্ছে একদম লাস্টে অ্যাড করতে হয়। বিবলিওগ্রাফিটা অ্যাড করার বিভিন্ন ফরম্যাট আছে, এপিএ ফরম্যাট, তারপর আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ, এমএলএ ফরম্যাট, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, অনেক কিছু আছে। মানে থিওরিটিক্যালি এগুলো নেক্সট দিন আমি বলবো, বাট আজকে একটু দেখাই দেই যে এই রেফারেন্সটা কিভাবে লিখতে হয়। দেখেন রেফারেন্স লেখার একটা পার্টিকুলার ফরম্যাট আছে। একটু খেয়াল করেন যে রেফারেন্স গুলা কই। এই যে দেখেন এগুলো হচ্ছে রেফারেন্স। শেন এম সি এন্ড আর ই মেয়ার 1963, Climb of a boar on a beach part 3, run up, Journal of Fluid Mechanics 16 113 125। মানে আপনি রেফারেন্সটা যখন দিবেন, এর মধ্যে দাঁড়ানো যায় না কেন? আচ্ছা, জাস্ট খেয়াল করেন এই যে স্কেফার এইচ এ, মানে হচ্ছে ফার্স্টে অথরের নাম লিখতে হয়, কারা কারা পেপারটা লিখছে, তারপর পেপারটা কত সালে পাবলিশ হয়েছে, ওই পাবলিশিং ইয়ারটা লিখতে হয়, তারপর পেপারটার টাইটেল লিখতে হয়। এই যে এজ ওয়েভস কি রিভিস্টেড বা সামথিং কিছু একটা লিখছে, যাই হোক। তারপর পেপারটা কোন জার্নালে পাবলিশ হয়েছে, জার্নালের নাম লিখতে হয়, জার্নালের নামটা লিখতে হয় কি ইতালিক ফর্মে। তারপর পেজ নাম্বার লিখতে হয়, যে মানে ওই জার্নালের কোন কোন পেজে এই পেপারটা ছিল। তো এরকম রেফারেন্স দেওয়ার একটা পার্টিকুলার ফরম্যাট আছে। এবং আপনারা যখন থিসিসের জন্য প্রপোজাল দিবেন বা থিসিস পুরো থিসিস লিখবেন, ঠিকমতো রেফারেন্স না লিখতে পারলে দেখবেন যে আপনার কারেকশন দিবে বারবার, ঠিক আছে। আমরা এই জিনিসগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আরো ডিটেইলস দেখবো, মানে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে, বুঝতে পারছি। মানে থিওরি পুরো আসলে লাভ নেই, জিনিসগুলো প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাইলে আরো ভালো মনে থাকবে, আরো ভালো বুঝতে পারবেন। আজকে যা বলছি বুঝছেন? মোটামুটি স্যার। নেক্সট দিন কিভাবে রেফারেন্স দিতে হয়, ফুটনোট কি জিনিস, এন্ড নোট কি জিনিস, বিবলিওগ্রাফি কি জিনিস, সাইটেশন কি জিনিস, এই জিনিসগুলো নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো। আচ্ছা, রোল নাম্বার 1 আছেন? ঝলক নাই। রোল নাম্বার 2 সাব্বির আছেন? রোল নাম্বার প্রেজেন্ট স্যার। সুদীপ্ত নাই স্যার বোধহয়। আসি স্যার, আমি স্যার আসি, মাইক গ্লিচ ছিল। আচ্ছা, ঝলক আছে, সুদীপ্ত নাই। রোল নাম্বার 4 আদনান আছেন? আদনান ইবনে সরোয়ার আছেন? নাই স্যার। রোল নাম্বার আপনার 5 সৈকত আছেন? জি স্যার। রোল নাম্বার 8 রেজা তাবিবুর মালিক আছেন? Yes, sir. 10 দীপ মিত্র। ইয়েস স্যার। 11 মাহফুজ। স্যার 12 তৈমুর। ইয়েস স্যার। 13 সিদ্ধার্থ। Yes, sir. 14 রিফান। Yes, sir. আরে রিফান তো ডাকছি। আচ্ছা ঠিক আছে রিফান। Yes, sir. হ্যাঁ ডাকি নেই। 15 ইলিয়াস। রোল নাম্বার 15 ইলিয়াস। ইলিয়াস তো ছিল না, ছিল না? আছে স্যার এখনো স্যার, পরে আপনার মেসেজ দিবে। মানে মিউট করে দেখুন। স্যার প্রেজেন্ট স্যার। ইলিয়াস আপনি দেরি করে ঢুকছেন কি জন্য? স্যার নেটওয়ার্কের প্রবলেম না স্যার, আমি তো প্রথম থেকেই ছিলাম। আপনি ছিলেন স্যার। রোল নাম্বার 16 মুক্তাদির। ইয়েস স্যার। রোল নাম্বার 18 ফারা। ইয়েস স্যার। আপনি ক্লাস শেষ হওয়ার একটু আগে দিয়ে আসছেন কেন? স্যার আসলে হয়েছে কি স্যার, ফার্স্টে ঢুকছিলাম, পরে স্যার আমার বাসা চেঞ্জ হচ্ছে, তো স্যার এই জন্য নেটওয়ার্কের একটু আপ ডাউন হচ্ছে, তো মানে স্যার শুরু থেকে ক্লাস কইরেন, মানে লাস্টের দিকে শুধু অ্যাটেন্ডেন্সের জন্য আইছেন না, ঠিক আছে? না স্যার অ্যাটেন্ডেন্সের জন্য না স্যার, মানে আচ্ছা ঠিক আছে। রোল নাম্বার 19 নাইম। নাইম এটা ছিল মনে হয়, আল্লাহ জানে। রোল নাম্বার 8 নাইম আছে স্যার। বলে গেছে। আচ্ছা নাইম রে আমাকে মানে কথা বলতে বলেন আমার সাথে, মিউট করে দিয়ে ঘুমাই গেছে। রোল নাম্বার 14 সানবি। ইয়েস স্যার। আচ্ছা রোল নাম্বার 15 তো নাই। রোল নাম্বার 17 বুঝার।
জি স্যার আছি স্যার। রোল নাম্বার 22 আয়মান নাই স্যার। নাই ঠিক স্যার আছে আমার গত ক্লাসে স্যার অ্যাটেন্ডেন্স থেকে দিছিলেন স্যার, আপনাকে মেসেজ দিছিলাম। না না দেই নাই স্যার 12। রোল নাম্বার 12 গত ক্লাসে আপনাকে প্রেজেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কালকে রাত্রে 8টা বা 8:30টার দিকে তাহলে ট্রান্সপোর্ট ক্লাস করতেছি, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।